হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের আমার এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর রায় মার্টিন অর্থাৎ প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান থেকে যে 3 নম্বর যে স্কুল আছে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল, এই স্কুলের পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। ঠিক আছে, তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তার সঙ্গে সঙ্গে তোমাদের বলবো, যদি তোমাদের কোনো কোশ্চেন প্রবলেম হয়, প্রশ্ন বিচিত্রার বাদেও যদি কোনো কোশ্চেন তোমাদের সমস্যা হয়, তাহলে সেই কোশ্চেনের অ্যান্সার আমার হোয়াটসঅ্যাপ নম্বরে সেন্ড করবে, আমি তাকে সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা কী বলেছি, এক দাগের যে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। ফার্স্ট যে কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে যে আলোকরশ্মির গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে ছায়া উৎপন্ন হয়, তার কারণটা কি? তার কারণ হচ্ছে, অ্যান্সার হবে অপশন এ, আলোর সরলরেখায় চলে। যে আলোকরশ্মির গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে ছায়া উৎপন্ন হয়, তার কারণ হচ্ছে আলো সরলরেখায় চলে। নেক্সট কোশ্চেন দেখো, যে আলোর পক্ষে বায়ু হলো স্বচ্ছ মাধ্যম। কী হবে? স্বচ্ছ মাধ্যম। আলোর পক্ষে বায়ু হলো স্বচ্ছ মাধ্যম। তারপরে নেক্সট, সমতল দর্পণে পার্শ্ব পরিবর্তন দেখা যায়। সমতল দর্পণে পার্শ্ব পরিবর্তন দেখা যায় কোথায়? এন অক্ষরে। অ্যান্সার হবে অপশন সি, এন অক্ষরে। সমতল দর্পণে পার্শ্ব পরিবর্তন দেখা যায় কোথায়? এন অক্ষরে। ওকে, তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে যে কোনো দণ্ড চুম্বকের চুম্বকত্ব প্রান্ত দেশে সব থেকে বেশি হয়। তাহলে সঠিক অ্যান্সারটা হবে অপশন সি, প্রান্ত দেশে। কোনো দ্বন্দ্বচুম্বকের চুম্বকত্ব সব থেকে বেশি হয় কোথায় বলো তো? প্রান্ত দেশে হয়। তারপরে নেক্সট কোশ্চেন বলেছে যে আবিষ্ট চুম্বকত্ব অ্যান্সার হবে অস্থায়ী। অ্যান্সার হবে অপশন বি, অস্থায়ী। আবিষ্ট চুম্বকত্ব একটা অস্থায়ী। প্রাকৃতিক চুম্বক আবিষ্কৃত হয় কোন দেশে? প্রাকৃতিক চুম্বক আবিষ্কৃত হয় চীনে। কোথায়? চীনে। অ্যান্সার হবে অপশন বি, চীনে। প্রাকৃতিক চুম্বক আবিষ্কৃত হয় চীনে। তারপরে নেক্সট 7 নম্বর, যে অ্যামমিটার যন্ত্র দিয়ে মাপা যায় তড়িৎ প্রবাহ মাত্রা। অ্যামমিটার যন্ত্র দিয়ে মাপা হয় কী বলতো? তড়িৎ প্রবাহ মাত্রা। অ্যান্সার হচ্ছে অপশন বি, তড়িৎ প্রবাহ মাত্রা। তারপরে নেক্সট 8 নম্বর বলছে তড়িৎ প্রবাহের অভিমুখ হবে তড়িৎ কোষের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে। তাহলে সঠিক অ্যান্সার হবে কী বলতো? অপশন বি, তড়িৎ কোষের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে। তারপরে নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন কী বলেছে, যে টর্চ লাইট ব্যবহৃত হয় কোথায়? নির্জল কোষে। অ্যান্সার হবে অপশন এ, নির্জল কোষে। টর্চ লাইট ব্যবহৃত হয় নির্জল কোষে। 10 নম্বর, যে সবচেয়ে ব্যবহারযোগ্য শক্তি হচ্ছে তড়িৎ শক্তি। অ্যান্সার হবে অপশন বি, তড়িৎ শক্তি। সবচেয়ে ব্যবহারযোগ্য শক্তি হলো তড়িৎ শক্তি। তারপরে নেক্সট বলছে জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় তাপ শক্তি। তাহলে সঠিক অ্যান্সার হবে কী বলতো? অপশন এ, তাপ শক্তি। জীবাশ্ম জ্বালানি থেকে যে শক্তিটা পাওয়া যায় সেটা হচ্ছে তাপ শক্তি। নেক্সট বলছে যে বায়ু শক্তির ব্যবহার সব থেকে বেশি কোথায়? বায়ু শক্তির ব্যবহার সব থেকে হচ্ছে সমুদ্র তীরবর্তী অঞ্চলে বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে। অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট বলছে গুচ্ছমূল দেখা যায় কোন গাছে? ধান গাছে। সঠিক অ্যান্সার হবে অপশন বি, ধান গাছে। তো গুচ্ছমূল দেখা যায় কোন গাছে? ধান গাছে। তারপরে নেক্সট বলছে কাণ্ডে যেখান থেকে শাখা বেরিয়েছে তাকে কি বলা হয়? কাণ্ডে যেখান থেকে শাখা বেরিয়েছে তাকে পর্ব বলা হয়। অ্যান্সার হবে অপশন এ, পর্ব। নেক্সট, যে কোনটি যৌগিক ফল নয়? সেটা হচ্ছে আম। আম হচ্ছে যৌগিক ফল নয়। এই যে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে আম হচ্ছে
কী বলতো যৌগিক ফল নাই, অ্যান্সার হবে অপশন সি। এইগুলো আমাদের সঠিক উত্তর নির্বাচন কোশ্চেনের অ্যান্সার। এবার আসবো আমরা শূন্যস্থান পূরণ করা। শূন্যস্থানের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 2 দাগের কী বলেছে যে সম্পূর্ণ বাক্যটি লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। তো এখানে ফার্স্ট যে কোশ্চেন বলেছে, বৈদ্যুতিক বাল্বের ভেতরে ফাঁকা স্থানে ড্যাশ থাকে। বৈদ্যুতিক বাল্বের ভেতরের ফাঁকা স্থানে নিষ্ক্রিয় গ্যাস থাকে বা আর্গন থাকে লিখতে পারো। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস, একটা আর্গন কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পড়লো। তো তোমরা এখানে নিষ্ক্রিয় গ্যাস থাকে, আর নিষ্ক্রিয় গ্যাস আর্গন হতে পারে। নেক্সট বলছে ম্যাগনেটাইট হলো এক প্রকার ড্যাশ চুম্বক, অ্যান্সার হবে প্রাকৃতিক চুম্বক। ম্যাগনেটাইট হলো এক প্রকার কী বলতো প্রাকৃতিক চুম্বক। ম্যাগনেটাইট হলো এক প্রকার প্রাকৃতিক চুম্বক। নেক্সট বলছে সূর্য থেকে আসা আলোক রশ্মি গুচ্ছকে ড্যাশ আলোক রশ্মি গুচ্ছ বলা যেতে পারে। সূর্য থেকে আসা আলোক রশ্মি গুচ্ছকে ড্যাশ আলোক রশ্মি গুচ্ছ বলা যেতে পারে, অ্যান্সার হবে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ বলা যেতে পারে। সূর্য থেকে আসা আলোক রশ্মি গুচ্ছকে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ বলা যেতে পারে। নেক্সট বলছে গোবর গ্যাস হলো এক প্রকার ড্যাশ গ্যাসের উদাহরণ। তুমি লিখতে পারো জৈব গ্যাসের উদাহরণ বা বায়োগ্যাসের উদাহরণ লিখতে পারো, যেটা যে কোনো একটা লিখলে হবে, যে গোবর গ্যাস হলো এক প্রকার জৈব গ্যাসের উদাহরণ। নেক্সট বলছে পটলের মূল হলো এক ধরনের ড্যাশ মূল, অ্যান্সার হবে অস্থানিক স্ফীত মূল। পটলের মূল হলো এক ধরনের অস্থানিক স্ফীত মূল। তারপরে নেক্সট 6 নম্বর হচ্ছে ড্যাশ পরাগযোগ বাহক অবশ্যই প্রয়োজন। কী বলতো ইতর পরাগযোগ বাহক অবশ্যই প্রয়োজন। এগুলো আমাদের 2 দাগের শূন্যস্থানের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। নেক্সট 3 দাগের কী বলেছে যে বাক্যটি সম্পূর্ণ করে লিখে তাদের সত্য বা মিথ্যা নির্বাচন করো। যে বাক্যটা সত্য ঠিক সেটাকে সত্য লিখতে বলেছে, আর যে বাক্যটা ভুল সেটাকে মিথ্যা লিখতে বলছে। তো প্রথম যে কোশ্চেন বলেছে এখানে যে ইস্পাতের তৈরি কৃত্রিম চুম্বক স্থায়ী চুম্বক হয়। ইস্পাতের তৈরি কৃত্রিম চুম্বক কী বলতো স্থায়ী চুম্বক। তো এটা অ্যান্সার হবে কী বলতো সত্য হবে। তারপরে নেক্সট যে ইতর পরাগযোগ স্বপরাগযোগ অপেক্ষা উন্নত। ইতর পরাগযোগ স্বপরাগযোগ অপেক্ষা কী বলেছে উন্নত, এটাও কী হবে সত্য হবে। তারপরে 3 নম্বর যে সুচিত্র ক্যামেরার প্রতিকৃতি সোজা হয়, এটা কিন্তু মিথ্যা হবে। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন অ্যান্সারটা কী হবে মিথ্যা হবে। তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো যে বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয় ট্যাংস্টেন দ্বারা, এটা কী হবে সত্য হবে ট্রু। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয় ট্যাংস্টেন দ্বারা। তারপরে নেক্সট 5 নম্বর বলছে প্রচলিত শক্তির উৎসের পরিমাণ পরিবেশে অসীম। প্রচলিত শক্তির উৎসের পরিমাণ পরিবেশে অসীম, এটা কী হবে মিথ্যা হবে। তারপরে নেক্সট 6 নম্বর যে আলোর স্ফীতকন্দ হলো এক প্রকার রূপান্তরিত বায়বীয় কাণ্ড, এটাও কী হবে মিথ্যা হবে। ঠিক আছে, তাহলে আমাদের সত্য মিথ্যা কমপ্লিট। নেক্সট এবার 4 দাগের কোশ্চেনগুলো দেখো। 4 দাগের কোশ্চেন বলেছে দেখো ফার্স্ট যে কোশ্চেন বলেছে যে সঠিক একটি বাক্যে উত্তর বলেছে। ফার্স্ট বলছে পৃথিবী নিজে একটি চুম্বকের মতো আচরণ করে, এই কথা প্রথম কে বলেন? পৃথিবী যে নিজে একটা চুম্বকের মতো আচরণ করে এই কথাটা প্রথম কে বলেন? এটা বলেন বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট। কী বলতো বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট সর্বপ্রথম যে পৃথিবী যে নিজে একটা চুম্বকের মতো আচরণ করে সেটা তিনি বলেছিলেন। 2 নম্বর যে চুম্বকের আকর্ষণের পূর্বে কোন ঘটনা ঘটে? অ্যান্সার হবে আবেশ ঘটে। চুম্বকের আকর্ষণের পূর্বে আবেশ ঘটনাটি ঘটে থাকে। নেক্সট 3 নম্বর বলছে যে ফিলামেন্ট নিয়ে এরূপ একটি বৈদ্যুতিক বাতির নাম উল্লেখ করো। এলইডি বা সিএফএল বাতি। এলইডি বা সিএফএল বাতি। ঠিক আছে, তারপরে 4 নম্বর বলেছে যে উন্নয়নশীল দেশগুলিতে প্রচলিত শক্তির ব্যবহারের শতকরা পরিমাণ কত? সঠিক অ্যান্সার হবে 75 থেকে 80%। উন্নয়নশীল দেশগুলিতে প্রচলিত শক্তির ব্যবহারের শতকরা পরিমাণ হার হচ্ছে 75 থেকে 80%। তারপর নেক্সট 5 নম্বর বলছে কোন প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়? সঠিক অ্যান্সার হবে সৎবিম্বকে। কোন প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় সেটা হচ্ছে সৎবিম্বকে। নেক্সট 6 নম্বর বলছে কচুরিপানার পরিবর্তিত কাণ্ডকে কী বলে? অ্যান্সার হবে খর্বধাবক বলা হয়। কচুরিপানার পরিবর্তিত কাণ্ডকে বলা হয় খর্বধাবক। ওকে, তারপরে নেক্সট 5 দাগের কী বলেছে যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথম যে কী বলেছে যে সূচিছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, প্রতিকৃতি অস্পষ্ট হয়। যদি সূচিছিদ্র ক্যামেরার ছিদ্রটা বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা প্রতিকৃতিটা কী পাবো অস্পষ্ট পাবো, স্পষ্ট দেখতে পাবো না। 2 নম্বর বলছে যে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, এটা অ্যান্সার হবে কী বলতো এফ, বৈদ্যুতিক ফ্যান।
বৈদ্যুতিক ফ্যান কী বলতো? তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। 3 নম্বর, যে সুসজ্জিত ক্যামেরা থেকে বস্তু দূরে সরালে কী হবে? যে প্রতিকৃতি ছোট হয়ে যাবে। সুসজ্জিত ক্যামেরা থেকে যদি বস্তুকে দূরে সরাই তাহলে সেক্ষেত্রে কী হবে? প্রতিকৃতিটা ছোট হয়ে যাবে। নেক্সট বলছে ভূচৌম্বক ক্ষেত্রে, এটা কী হবে? অপশন এ মেরুজাতি। তারপর হচ্ছে জৈব শক্তি, এটা অ্যান্সার হবে অপশন বি গোবর গ্যাস। লাস্ট, বীজের গায়ে অবস্থিত ছিদ্র, এটা হচ্ছে অপশন সি মাইক্রোফাইল। এ গেল আমাদের 1 থেকে 5 দাগের সমস্ত কোশ্চেন অ্যান্সার। এবার আসছি আমরা 6 দাগের কোশ্চেন অ্যান্সার নিয়ে। আর 6 এবং 7 দাগের কোশ্চেন অ্যান্সার নিয়ে আসি। অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো প্রথমে আমরা 6 দাগের কোশ্চেনগুলো দেখো। 6 দাগের কোশ্চেন বলেছে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যে কোনো 5টা। ঠিক আছে, আমরা কিন্তু এখানে সবটা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। প্রথম যে কোশ্চেন বলেছে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বেশ ভালো কোশ্চেন। বলেছে যে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে কেন? পেঁয়াজ কাটার সময়, এটা তোমরা কোশ্চেনের মাঝে স্টার চিহ্ন দিয়ে রাখো, যে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে কেন? তো পেঁয়াজ কাটলে তার কোষ ফেটে সিনপ্রোপানথিয়াল এর এক্স অক্সাইড নামক একটি উদয়ী সালফার যৌগ নির্গত হয়। এই গ্যাসীয় পদার্থটি চোখের জলের সংস্পর্শে এসে সালফুরিক অ্যাসিড তৈরি করে, যা চোখের স্নায়ুকে উত্তেজিত করে বলে চোখ জ্বালা করে ও জল বের হয়। ঠিক আছে, এটা হচ্ছে মেন কারণ। নেক্সট 2 নম্বর, আলোর বিচ্ছুরণ কাকে বলে? এটাও কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার দিয়ে রাখো। ঠিক আছে, এটাতে 3টা স্টার দিয়ে রাখো। যে আলোর বিচ্ছুরণ কাকে বলা হয়? আলোর বিচ্ছুরণ কাকে বলে? যে সাদা বা অন্য কোনো মিশ্র আলোক রশ্মি যখন প্রিজম বা ওই জাতীয় কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার ফলে ভিন্ন ভিন্ন বর্ণের মৌলিক আলোতে বিভক্ত হয়ে যায়, তখন সেই ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলা হয়। যেমন রামধনু। আলোর বিচ্ছুরণ কাকে বলে? যে সাদা বা অন্য কোনো মিশ্র আলোক রশ্মি যখন প্রিজম বা ওই জাতীয় কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার ফলে ভিন্ন ভিন্ন বর্ণের মৌলিক আলোতে বিভক্ত হয়ে যায়, তখন সেই ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলা হয়। আর আলোর বিচ্ছুরণ সব থেকে উদাহরণ যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রামধনু। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, বলেছে যে সলিনয়েড কি? সলিনয়েড কি? যে একটি অন্তরিত পরিবাহী তারকে, যেমন তামা, একটি অন্তরিত পরিবাহী তারকে চোঙের আকারে কুণ্ডলী পাকিয়ে যে যান্ত্রিক সজ্জা তৈরি করা হয় তাকে সলিনয়েড বলা হয়। যে একটি অন্তরিত পরিবাহী তারকে চোঙের আকারে কুণ্ডলী পাকিয়ে যে যান্ত্রিক সজ্জা তৈরি করা হয় তাকেই সলিনয়েড বলে। এর মধ্যে তড়িৎ প্রবাহিত করলে এটি একটি দণ্ড চৌম্বকের মতো আচরণ করে। ঠিক আছে, তারপরে নেক্সট 4 নম্বর দেখো, বলছে পরবর্তী প্রবাহ অর্থাৎ এসি কাকে বলে? এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এটাকেও তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে, যে পরবর্তী প্রবাহ অর্থাৎ এসি কাকে বলা হয়? এসি যে তড়িৎ প্রবাহের মান ও অভিমুখ সময়ের সাথে সাথে নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তিত হয়। যে তড়িৎ প্রবাহের মান ও অভিমুখ সময়ের সাথে সাথে নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তিত হয়, তখন তাকে পরবর্তী প্রবাহ বা এসি বলে, অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট। আমাদের বাড়িতে সাধারণত এই ধরনের প্রবাহই ব্যবহৃত হয়। তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে যে বীজপত্রাকাণ্ড বা হাইপোকটাইল বলতে কি বোঝায়? অ্যান্সার হবে যে বীজের ভ্রূণাক্ষের যে অংশটি বীজপত্রের নিচে এবং ভ্রূণমূলের উপরে অবস্থিত থাকে, তখন তাকে বীজপত্রাকাণ্ড বা হাইপোকটাইল বলে। অঙ্কুরোদ্গমের সময়টি বৃদ্ধি পেয়ে ভ্রূণমুকুলে মাটির গভীরে প্রবেশ করতে সাহায্য করে। নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বীজের অঙ্কুরোদ্গমে জলের দুটি ভূমিকা উল্লেখ করো। বীজের অঙ্কুরোদ্গমে জলের দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা আলোচনা করো। ফার্স্ট, যে জল শুষ্ক বীজকে সিক্ত করে নরম করে তোলে, ফলে বীজত্বক ফেটে ভ্রূণ বাইরে আসার সুযোগটা পায়। 2 নম্বর, যে বীজের সঞ্চিত খাদ্যকে দ্রবীভূত করে এবং বিভিন্ন উৎসেচককে সক্রিয় করে ভ্রূণের বৃদ্ধির জন্য শক্তির যোগান দিতে নিশ্চিত করে। ঠিক আছে, এই হলো আমাদের 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা আসি 7 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে।
তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ঠিক আছে? তো সাথে বলছে 3 থেকে 4টা বাক্যে উত্তর দিতে বলেছে, যে কোনো 3টি আমরা কিন্তু সবটাই করবো। তো 3টির মধ্যে এখানে 1 নম্বর যে কোশ্চেনটা, ফার্স্ট যে কোশ্চেন ছিল, সেই কোশ্চেন বলেছে যে একটি আদর্শ সরল ফলের চিত্র অঙ্কন করে সেটার মধ্যক এবং বীজের অবস্থান দেখাতে বলেছে। তো আদর্শ একটা সরল ফল যেমন আম, আমের চিহ্ন করে সেটা তোমরা করবে, যেটা তোমাদের বইয়ে কিন্তু ছবিটা আছে। আমি সাথে 2 নম্বর কোশ্চেন অ্যান্সারটা বলছি। বলেছে যে 2 নম্বর কোশ্চেন বলেছে প্রতিফলন ও প্রতিসরণের প্রধান 3টি পার্থক্য লিখতে বলেছে। তো একদিকে লিখবো কী বলতো, প্রতিফলন, আর একদিকে লিখবো প্রতিসরণ। 1 নম্বর কী বলতো, প্রতিফলনে যে এটি একটি মাত্র মাধ্যমে ঘটে। প্রতিফলন শুধুমাত্র একটার মাধ্যমে ঘটে, কিন্তু প্রতিসরণ এর জন্য দুটি ভিন্ন ভিন্ন ঘনত্বের মাধ্যমে প্রয়োজন হয়। প্রতিসরণ ঘটার জন্য দুটি ভিন্ন ভিন্ন তোমার ঘনত্বের মাধ্যম প্রয়োজন হয়। 2 নম্বর কী বলতো, 2 নম্বর পার্থক্য যে আলো বাধা পেয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে। আলো বাধা পেয়ে তোমার প্রতিফলনে আলো বাধা পেয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে, কিন্তু আলো দ্বিতীয় মাধ্যমে প্রবেশের সময় দিকে পরিবর্তন করে। কোথায় এটা? এটা হচ্ছে তোমার প্রতিসরণের ক্ষেত্রে। প্রতিফলনের 3 নম্বর, প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হয়, কিন্তু প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ সাধারণত সবসময় কী বলতো, সমান হয় না। ঠিক আছে? তারপরে নেক্সট 3 নম্বর যে গিল বল ব্যবস্থা কী? গিল বল ব্যবস্থা কী? গিল বল হলো এমন একটি যান্ত্রিক ব্যবস্থা যা কোনো বস্তুকে একটি নির্দিষ্ট অক্ষে স্থির রাখতে সাহায্য করে। গিল বল হলো এমন একটি যান্ত্রিক ব্যবস্থা যা কোনো বস্তুকে, যেমন কম্পাস বা ক্যামেরার, যে গিল বল হলো এমন একটি যান্ত্রিক ব্যবস্থা যা কোনো বস্তুকে একটি নির্দিষ্ট অক্ষে স্থির রাখতে সাহায্য করে, এমনকি তার বাইরের কাঠামো যদি হেলানো বা বাঁকানো থাকে, তাহলে জাহাজ মেরু কম্পাসকে অনুভূমি রাখার জন্য। ঠিক আছে? বাঁকানো থাকে, যে জাহাজে মেরু কম্পাসকে অনুভূতি রাখার জন্য এই গিলবল ব্যবস্থা ব্যবহার করা হয়, যাতে সমুদ্রের ঢেউয়ে জাহাজ দুললেও কম্পাস সঠিক দিক নির্দেশ করতে পারে। তারপরে নেক্সট 4 নম্বর দেখো, 4 নম্বর বলেছে যে কেন ফিউজ তার নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়। কেন ফিউজ তার নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়? কারণ ফিউজ তারের কাজ হলো বর্তনীতে অতিরিক্ত তড়িৎ প্রবাহ হলে নিজে গলে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা। যদি এর গলনাঙ্ক উচ্চ হয় তবে অধিক তাপে এটি গলতো না, ফলে বাড়ির দামি বৈদ্যুতিক সরঞ্জামগুলো পুড়ে যাওয়ার বা অগ্নিকাণ্ডের সম্ভাবনা থাকতো। ঠিক আছে? তো নিরাপত্তার খাতিরে এটি নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট ধাতু দিয়ে তৈরি করা হয়। তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চিন, এবং এটাই হচ্ছে তোমার এই স্কুলের এই সেটের লাস্ট কোশ্চিন। আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 5 নম্বর কোশ্চিন বলেছে স্বপরাগযোগ এবং ইতরপরাগযোগের প্রধান 3টি পার্থক্য বলেছে। তো পার্থক্য কীভাবে লিখবো, যে একদিকে লিখবো স্বপরাগযোগ আর একদিকে লিখবো ইতরপরাগযোগ। 1 নম্বর কি, যে একই ফুল বা একই গাছের দুটি ফুলের মধ্যে ঘটে। স্বপরাগযোগ একই ফুল বা একই গাছের দুটি ফুলের মধ্যে ঘটে। আর ইতরপরাগযোগটা কী বলতো, একই প্রজাতির দুটি ভিন্ন গাছের ফুলের মধ্যে ঘটে। 2 নম্বর কি লিখবে, 2 নম্বর লিখবে সাধারণত বাহকের প্রয়োজন হয় না। স্বপরাগযোগে সাধারণত বাহকের প্রয়োজন হয় না, কিন্তু ইতরপরাগযোগে বায়ু, জল, পতঙ্গ বা পাখির মতো বাহক প্রয়োজন। 3 নম্বর, স্বপরাগযোগে নতুন বৈশিষ্ট্য উদ্ভব হওয়ার সম্ভাবনা কম, কিন্তু ইতরপরাগযোগে নতুন উন্নত বৈশিষ্ট্য উদ্ভিদ সৃষ্টি হয়। এগুলো আমাদের 3 নম্বর সেটের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। শেষে বলবো, অবশ্যই তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, আশা করছি তোমাদের ভিডিও ভালো হয়েছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।